স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। জানারা ইস্যুতে টালমাটাল দেশের ক্রীড়াঙ্গন অবশেষে মুখ খুলেছেন ক্রিকেট বোর্ডের সভাপতি আমিরুল ইসলাম বুলবুল। বলছেন যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হলে শাস্তি দেওয়া হবে, এই বিষয়ে বিসিবি জিরো টলারেন্স। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের প্রথম দিন শেষে প্রেস মিটে নারী ক্রিকেট ও জাহানারার বিষয়টা নিয়েই হয়েছে একের পর এক প্রশ্ন। সাইফুল রূপকের রিপোর্ট। জিরো টলারেন্স, ভার্বাল, ফিজিক্যাল, সাইকোলজিক্যাল বলেন, সাইবার হ্যারাসমেন্ট বলেন, এগুলো সব কিছুর ক্ষেত্রে আমাদের বোর্ডের জিরো টলারেন্স। দিবালোকের মতো পরিষ্কার, জাহানারার যৌন হয়রানির অভিযোগ বিসিবি কর্তাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। একে একে ক্রিকেট বোর্ডের উইমেন্স উইংয়ের অনেকের নামই উঠে আসছে। চাপে বুলবুলরা, বর্তমানে এক পরিচালককে নিয়েও কথা উঠেছে। ক্রিকেট উন্নয়নে রবিবার শুরু হলো দুদিনের বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স, অথচ চারদিকে জাহানারার বিষয়টা নিয়েই প্রশ্ন শুনতে শুনতে যেন ক্লান্ত বিসিবি কর্তারা। যে জিনিসটা হয়েছে, the allegations are true, it will not be tolerated. But at the same time, এই এতটুকু ইনভেস্টিগেশন যেহেতু একটা মানুষের পার্সোনাল লাইফের উপরে জিনিসটা দেওয়া হয়েছে, it will hamper their life also if it is not true. So at least 5-7 দিন কিন্তু ওদেরকে সময়টা দেওয়া যেতে পারে. If the investigations are right, anybody will be punished. বৃহস্পতিবার জাহানারার অভিযোগটা সামনে আসে। সেদিনই তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয় বিসিবি। 3 সদস্যের কমিটিতে ক্রিকেট বোর্ডের প্রতিনিধি হিসেবে আছেন পরিচালক রুবাবা দৌলা, কমিটির কনভেনার বিচারপতি অবসরপ্রাপ্ত তারিকুল হাকিম। কমিটি কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবেন এবং বলা হয়েছে যেভাবে প্রিভিয়াসলি যে নেক্সট 15 ওয়ার্কিং ডেজের মধ্যে ওনারা ওনাদের রিপোর্ট এবং রেকমেন্ডেশন সাবমিট করবেন। ওইটার একটি কপিও তারা বিসিবিতে সাবমিট করবেন এবং এনএসসিতেও একটি কপি জমা দিবেন। তো ওইটা পাওয়ার পরে তারপরে আমাদের হচ্ছে ফার্দার প্রসিডিওরগুলো আমরা শুরু করা হবে, কিভাবে কি অ্যাকশনে যাওয়া হবে কমিটির রিপোর্টের ভিত্তিতে। এবং আপনারা জানেন যে কমিটির ওনারা যারা আছেন, যে মেম্বারগুলো, ওনারা যথেষ্ট অভিজ্ঞ এবং ইনশাল্লাহ ওনারা প্রপারলি উইথ ডিউ ডিলিজেন্স জাজ করবেন। এবং ওনাদের কিন্তু স্কোপ অফ ওয়ার্ক শুধুমাত্র এই যেটি আমরা দেখেছি বা জাহানারা আলমের যেই ইনসিডেন্টটা ছিল বা উনি যেটা কমপ্লেইন রেজ করেছেন, শুধু সেটা না, এর বাইরেও যদি এর ধরনের কোনো কিছু ঘটে যায় সেগুলো ওনারা ফাইন্ড আউট করবেন এবং এগুলো রেকমেন্ডেশনস দিবেন এবং ফার্দার স্টেপ আমরা তখন ডিসাইড করব। স্পটলাইটে জাহানারার ঘটনাটা একটু কি আড়ালে পড়ে গেল বিপিএল এর ফিক্সিং ইস্যু? অ্যালেক্স মার্শালের এত দৌড়ঝাঁপ কি পাচ্ছে বিসিবি? অ্যালেক্স মার্শালকে হায়ার করে এনেছি, হি ইজ আওয়ার হেড অফ অ্যান্টি কারাপশন এখন, যদিও উনি ইন্ডিপেন্ডেন্ট। তারপরে আমরা যখন পরিপূর্ণ রিপোর্টটা পেলাম, পরিপূর্ণ রিপোর্টের মধ্যে ওটা আমার নিজের পড়ারও এখতিয়ার নেই, সেটা আমি রিসিভ করেছি, সিল ছিল, সেটা আমি হ্যান্ড ওভার করেছি আমাদের এসইউ হেডকে। প্রথমে যে নামগুলো ছিল এবং কিছু সাসপেক্টেড ইন্ডিকেশন ছিল, ও ডিটেলটা এর মধ্যে আছে। একটা প্লেয়ারকে বা একটা অফিসিয়ালকে বা একটা ইনভলভ যিনি আছে তাকে সাসপেন্ড করার জন্য ইনাফ এভিডেন্স লাগবে, 1। 2 নম্বর হচ্ছে যে ওই তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য কী কী লিগ্যাল স্টেপস আছে সেগুলো নেওয়া। ওটা কিন্তু আপনারা ভাবছেন যে ওটা হারিয়ে গিয়েছে বা ওটা আন্ডার দ্য কার্পেট চলে গেছে, না, ওটা জীবিত আছে এবং সেটা জীবিত এবং সেটা রাইট ডিসিশনটা নেওয়ার জন্য আমরা খুব সিরিয়াস কাজ করছি। সাইফুল রূপক, 71। সোমবার টাইগারদের টেস্ট অভিষেকের রজতজয়ন্তী। 25 বছর কেটে গেলেও ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা এখনো কাটেনি। টেস্টে ব্যাটারদের দুর্বলতা কাটাতে সিলেটে ঘাম ঝরাচ্ছেন ব্যাটিং কোচ আর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ। বড় দুশ্চিন্তা ওপেনিং পজিশন নিয়ে। সিলেট থেকে নাইয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। সুরমা নদী পাড়ে ট্রফি আনভেইলিং, দখল, ময়লা আর আবর্জনায় সিলেটের প্রাণ তার ভরা যৌবন হারিয়েছে অনেক আগেই। যে কোনো সিরিজের আগে যে কোনো দেশ তাদের আইকনিক প্লেসকে তুলে ধরতে চায় বিশ্বের কাছে ফটো সেশনের মাধ্যমে। অথচ সুরমা পাড়ে দাঁড়িয়ে দুর্গন্ধে আইরিশ ক্যাপ্টেন অ্যান্ডি বারবিরনি হয়তো একটু অস্বস্তিতেই ভুগেছেন। সন্দেহ নেই বিসিবি বিশেষ কিছুই করতে চেয়েছে, অথচ 2 ক্যাপ্টেন স্পটে আসার 30 মিনিট আগেও ঘষা মাজার কাজ করতে দেখা গেছে। পরিকল্পনার ঘাটতি ছিল, সেটা স্পষ্টই বোঝা গেছে। ঠিক যেমনি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবে টাইগাররা টেস্ট ক্রিকেটে ভুগছে। সিলেটের সুরমা নদীর পাড়ে কিন ব্রিজের একদম কোল ঘেঁষে আলী আমজাদের ঘড়ি, সেই ব্রিটিশ আমল থেকে চলা এই ঘড়িটা নিঃসন্দেহে অনেক স্মৃতি বহন করছে। এই ঘড়িটার নিচেই বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফিটা উন্মোচিত হয়েছে। টিকটিক করে চলা এই ঘড়িটার দিকে তাকালে কিন্তু বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের কথাও মনে পড়ে যায়, অর্থাৎ ক্ষণে ক্ষণে কিন্তু অনেক বেলা গড়িয়েছে। 25 বছর পূর্তি আগামীকালই
ঠিক এই 25 বছরে বাংলাদেশ 154টা টেস্ট খেলে মাত্র 23টাতে জিতেছে। টেস্টে বাংলাদেশের ব্যর্থতার সবচেয়ে বড় কারণ কিন্তু ব্যাটিং। পরাজয় মেনে নেওয়া 112টা টেস্টের 47টাতেই টাইগারদের ইনিংস পরাজয়, লাল বলে কালো রেকর্ড। সবশেষ ম্যাচেও ছিল একই ফল। সিরিজটা খর্বশক্তির আয়ারল্যান্ডের বিপক্ষে হলেও ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে সিরিয়াস নতুন ব্যাটিং ওস্তাদ। চট্টগ্রামে ভারতের বিপক্ষে 158 রান কিংবা গলে সেই 190 রানের ইনিংস। আশরাফুলকে ব্যাট হাতে দেখে যে কারো মনে পড়বে দারুণ সব স্মৃতি। অ্যাশ নিজের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। 17 বছর বয়সেই বিশ্ব রেকর্ড গড়া আশরাফুল এরপর ছন্দ হারিয়েছেন ধারাবাহিকতার অভাবে। বাংলাদেশ এই ফরম্যাটে ভুগছে ঠিক ওই একই কারণে। আমার যেটা ইচ্ছা যে আমাদের ব্যাটসম্যানরা প্রত্যেক সেকেন্ড ইনিংসেই বড় বড় রান করবে। ধারাবাহিকভাবে আমি করতে পারিনি আমার লাইফে, কিন্তু তারা কিভাবে করবে সেই জিনিসটাই আমি শেয়ার করার চেষ্টা করব এই সিরিজটাতে। দায়িত্ব নেওয়ার পর আশরাফুল জানিয়েছিলেন ধারাবাহিকতা দেখাতে চান ব্যাটারদের। লম্বা ইনিংস খেলতে হবে দ্বিতীয় ইনিংসে। সেই মিশনেই ব্যাটারদের সঙ্গে কাজ করছেন মন দিয়ে। মোহাম্মদ সালাউদ্দিনও থাকছেন সঙ্গে। তার কোচিংয়ের অভিজ্ঞতা আর আশরাফুলের 61 টেস্ট খেলা থেকে পাওয়া শিক্ষা। টেস্টে ওপেনিং টাইগারদের বড় দুশ্চিন্তা। আইরিশদের বিপক্ষে সাদমান আর মাহমুদুল হাসান বাদে নেই 3 নম্বর কোনো ওপেনার। আশরাফুল সালাউদ্দিন তাই মহা সিরিয়াস জয়কে নিয়ে। এই ওপেনার 50 দেখা পেয়েছেন 17 ইনিংস আর 2 বছর আগে এই সিলেটে। সব গুঞ্জনকে পেছনে ফেলে সালাউদ্দিন আশরাফুল কাজ করছেন কাঁধে কাঁধ মিলিয়ে। ব্যাটারদের দুর্বলতায় পাখির চোখ করেছেন, ভুল শুধরে নিয়ে যেতে চান সঠিক পথে। নাহিয়ান বিন জাসিম, 71, সিলেট। সিরিজ জুড়ে টাইগার যুবাদের ব্যাটিং ছিল খাপ ছাড়া। শেষ ম্যাচটা হারলে ট্রফি হতো হাতছাড়া। ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম আফগানদের দিলেন না সেই সুযোগ। শতক করে দলকে নিয়ে গেলেন জয়ের বন্দরে। দীর্ঘদিন পর রানে ফিরতে পেরে খুশি এই ব্যাটার। ধন্যবাদ দিলেন মা বাবা ও সতীর্থদের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিমের রানে ফেরার গল্প নিয়ে বিস্তারিত থাকছে আবু নাইমের রিপোর্টে। কথায় আছে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। আজিজুল হাকিম তামিম যেন সেটাই প্রমাণ করলেন। আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটা জিতিয়ে হিরো অব দ্য ডে হয়েছেন যুবাদের অধিনায়ক। না, অবশ্যই আলহামদুলিল্লাহ, সব দিক থেকে ভালো ফিলিং। যখন আপনি রান করবেন, পারফরমেন্স করবেন, টিম জিতবে, আমার সব থেকে বড় বেশি টিম জিতছে, এটাই আমি খুশি। হারের বৃত্ত ভেঙে বের হতে পারছিল না বাংলাদেশ। ক্যাপ্টেনের ব্যাটেও রানের দেখা ছিল না। সব হিসেব মিলছে, বাংলাদেশ সিরিজও ড্র করেছে। সেই সাথে তামিমের ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংসেরও দেখা মিলেছে এই ম্যাচে। হ্যাঁ অবশ্যই, কারণ কি দেখেন যে কত দিন ধরে আমি রানে নাই। সো দেখেন খেলাটাই এমন ক্রিকেট যে লাস্ট মোমেন্টে আল্লাহর রহমতে চলে আসছে। আর আমি সবাইকে শুধু বলতে চাই যে আপনারা রয়েছেন, যে আমাকে যারা সাপোর্ট করছে, আমার টিমমেটস, আমার বাবা মা, ফ্রেন্ড, যারা সবাইকে। কারণ কি এমন একটা সিচুয়েশনে যাচ্ছিল, আমি কয়েকদিন ধরে দেখেন যত সিরিজ দেখেন আমি কিন্তু তেমন রানে নাই। 50 মনে কতদিন পর একটা হয়েছে, তারপরে 100 হইলো। সো আমি শুধু এইটাই চিন্তা করি যে টিম কেমনে জিতে যায়, 150 পরে, এটাই আমার থিঙ্কিং এসেছিল। ওয়ান অফ দ্য বেস্ট মেমোরি কিনা এই ম্যাচটা? না অবশ্যই, দেখেন যে আপনি যখন পারফরমেন্স করবেন এবং টিম জিতবে, টিমটাই বেশি আমার কাছে মনে হয়। থ্যাংক ইউ ক্যাপ্টেন। জাস্ট একটা সেলফি নিব আপনার সাথে। একটা সেলফি তুলে রাখলাম তামিমের সাথে। এই ছবিটা একদিন কাজে দিবে, কেননা এই ম্যাচটা আমার জন্য তো স্পেশালি, পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচগুলোর একটা। কেননা যাদের হাত ধরে বাংলাদেশের পাইপলাইনটা শক্ত হবে, সেই তামিম যেভাবে শতক করে ম্যাচটা জিতিয়েছেন সেটা ছিল চোখে লাগার মতো। প্রথমে শতক করেছেন, তারপর দলকে জেতানোর জন্য যেই পুঁজিটুকু দরকার সেটুকু তিনি করে দিয়ে গেছেন। যখন তিনি আউট হয়েছেন তখন 2 অথবা 3 রানের একটা সমীকরণ ছিল বাংলাদেশ দলের ম্যাচ জয়ের জন্য। শুরুর দিকের কথা যদি আমরা চিন্তা করি, যেভাবে টপ উইকেট পড়ছিল বাংলাদেশ দলের, সেখান থেকে কামব্যাক করা বাংলাদেশের জন্য অনেক বেশি জরুরি ছিল। কেননা এই ম্যাচটা যদি বাংলাদেশ হেরে যেত তাহলে তারা এই সিরিজটাই হাতছাড়া করে যেত। এখন 2-2 সমতা একটা সিরিজ শেষ হয়েছে, তবে বাংলাদেশ দল যেভাবে এই ম্যাচটাকে জিতেছে তাতে তাদের ক্যালিভারটা নিয়ে আর প্রশ্নটা থাকে না। কেননা প্রথম 2টা ম্যাচ রাজশাহীতে যেভাবে তারা হেরেছে তাতে অনেক সমালোচনা হচ্ছিল, অনেক আলোচনা হচ্ছিল যে এভাবে ঘরের মাঠে যেখানে বাংলাদেশ দল সিরিজ হারছে, যেখানে ভালো রান করতে পারছে না, চেস করতে পারছে না, সব কিছু মিলে একটা ডিজাস্টার পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল বাংলাদেশ দল। সেখান থেকে বাংলাদেশ কামব্যাক করেছে, সিরিজটা ড্র করেছে, তামিম শতক করেছেন। এমন একটা ম্যাচ হয়তোবা আপনারও চোখে লেগে থাকবে।
আবু নাইম, ৭১, রাজশাহী। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ সভাপতি ফারুক আহমেদ। দুপুরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এনজিওগ্রামে হার্টে ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি হার্ট অ্যাটাক করেছিলেন। বিকেলে তার হার্টে একটা ব্লক ধরা পড়ায় রিং পরাতে হয়েছে। বাংলাদেশের সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ বিসিবির গেল নির্বাচনে সহ সভাপতি হন বিনা প্রতিদ্বন্দ্বিতা। এর আগে তিনি বিসিবির সভাপতিও ছিলেন। নাজমুল হাসান পাপনের বোর্ডে তিনি প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছিলেন। খেলোয়াড়ি জীবনে ১৯৮৮ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত জাতীয় দলে খেলেছেন ফারুক। ১৯৯৪ সালের আইসিসি ট্রফিতে টাকাতের ক্যাপ্টেনও ছিলেন তিনি। সিক্সেসাইড টুর্নামেন্টের প্লেট ফাইনালে স্বাগতিক হংকংয়ের কাছে ১ উইকেটে হেরেছে বাংলাদেশ। শেষ ৩ বলে ১৭ রান চেস করতে থাকা হংকং আকবর আলীর ওভারে জয় তুলে নেয়। ম্যাচ হেরে টুর্নামেন্টে ৬ নম্বরে থেকে সন্তুষ্ট থাকতে হচ্ছে লাল সবুজদের। রবিবার হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ওপেনার হাবিবুর রহমান শূন্য হাতে মাঠ ছাড়লেও আরেক ওপেনার জিসান আলম করেন ৭ বলে ২৭ রান। হায়দার রনি ৮ বলে ২৮ তাণ্ডব চালান অধিনায়ক আকবর আলী। মাত্র ১৩ বলে ৭ ছক্কা আর ১ চারের মাধ্যমে ৫১ রানের তুফানি ইনিংস খেলেন। ৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ দ্বারা ১২০ রান। জবাবে ব্যাট করতে নামা হংকংয়ের শুরুটা খারাপ হলেও আইজাজ খান ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তার ২১ বলে ৪টি ৪ আর ১১ ছক্কায় ৮৫ রানের বিস্ফোরক ইনিংসে ১ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। ভারত জিতল এশিয়া কাপের ট্রফি, কিন্তু সেটা নিয়ে বাড়ি ফিরতে পারল না। ক্রিকেট ইতিহাসের এমন নজিরবিহীন ঘটনার পেছনে ভারত পাকিস্তানের মধ্যে চলা বৈরী রাজনৈতিক সম্পর্ক। তবে এবারে আইসিসির মধ্যস্থতায় বিষয়টা সমাধানের পথে। বিসিসিআই এর সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া আর এসিসি প্রেসিডেন্ট মহসিন নাকভির মধ্যে হয়েছে বৈঠক। বিস্তারিত খালিদ জামিলের রিপোর্টে। এশিয়া কাপের ট্রফি এটা জিতেছে ভারত, কিন্তু এখনো তা দুবাইয়ে এসিসির ঘরে তালাবদ্ধ। ট্রফিটার অনুভূতি থাকলে হয়তো বলতে পারত যাকে নিয়ে ছিল এত শোরগোল সেই কিনা একাকী মরুর বুকে পড়ে আছে বেওয়ারিশ হিসেবে। টাকার জোর কিংবা রাজনৈতিক ক্ষমতা, যেখানেই ভারত এগিয়ে থাকুক, এশিয়া কাপ চলাকালে যে গোয়ার্তমি তারা করেছে তার ফল ভোগ করতে হবে। যদি জয় করা ট্রফিটা ভারত নিতে চায় তবে ওদের ক্যাপ্টেন সূর্য কুমার যাদবকে আসতে হবে দুবাইয়ে এসিসির অফিসে, আর সেটা নিয়ে যেতে হবে এমন হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন প্রেসিডেন্ট মহসিন নাকভি। মিস্টার নাকভি এত ক্ষেপে যাওয়ার কারণ তো পরিষ্কার। তিনি পাকিস্তানের মন্ত্রী, আর তার কাছ থেকে এশিয়া কাপ ফাইনালের দিন ভারতীয় ক্রিকেটাররা ট্রফি নিতে রাজি হয়নি। এ নিয়ে জলঘোলা এমনভাবে হয়েছে যে পরিস্থিতির কোনো সমাধান কখনো হতে পারে সেটাই ভাবতে পারছিল না কেউ। তবে এবার মনে হচ্ছে বরফ গলতে শুরু করেছে, কারণ দৃশ্যপটে হাজির হয়েছে খোদ আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এক মিটিংয়ে যদিও প্রসঙ্গটা তুলেছিলেন বিসিসিআই এর সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া। অবশ্য সেই সভার আলোচ্য সূচিতে ওই ট্রফি ইস্যু ছিলই না। সাইকিয়া আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে বিষয়টি স্বীকার করেছেন। বলছিলেন তিনি এমন একটা বৈঠকে বসেছিলেন যেটার অংশ ছিলেন পিসিবির চেয়ারপারসন মহসিন নাকভিও। এক দফা করে ফরমাল আর ইনফরমাল মিটিং হয়েছে, সেখানে আইসিসির ২ জন সিনিয়র অফিসিয়ালও ছিলেন। এর বেশি কিছু সাইকিয়া বলতে রাজি হননি, তবে এটা নিশ্চিত করেছেন নাকভির সাথে তার ইতিবাচক আলোচনা হয়েছে। আগ্রহের কেন্দ্রে থাকা এই বৈঠক আয়োজনের পেছনে বড় ভূমিকা রেখেছেন আইসিসির ডেপুটি চেয়ার ইমরান খাজা এবং সিইও সঞ্জয় গুপ্তা। সবকিছুর পর আপাতত এটাই স্বস্তির খবর, ভারত পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক উত্তেজনা কিংবা সম্পর্কের শীতলতা না কমলেও তাদের ক্রিকেট বডিগুলো একে অন্যের সাথে আলোচনায় বসতে অন্তত রাজি হচ্ছে, এবং দুই শত্রু দেশের মধ্যে এই সংযোগের সেতু বন্ধন হিসেবে কাজ করছে ক্রিকেট। এশিয়া কাপের ট্রফিটা ভারত জিতেছিল সেপ্টেম্বরের ২৮ তারিখ। এর আগে পুরো টুর্নামেন্টে পাকিস্তানের সাথে তাদের ৩ বার দেখা হলেও হাত মেলাননি দু দলের ক্রিকেটাররা। নাকভি সাইকিয়া বৈঠকের পর আশা করা যায় এমন বিব্রতকর ঘটনা হয়তো আসন্ন টি-২০ বিশ্বকাপে দেখতে হবে না বিশ্বকে। একই সাথে সেই এশিয়া কাপের ট্রফি মুক্তি পাবে এসিসির হেডকোয়ার্টারের বন্দিদশা থেকে। খালিদ জামিল, ৭১। অবশেষে জাতীয় দলের ডাক পেলেন কিউবা মিচেল, তবে কোচের পছন্দে নয়। ফুটবলারদের ইনজুরিতে কপাল খুলেছে ইংল্যান্ড প্রবাসী ফুটবলারের। গুঞ্জন আছে ম্যানেজমেন্টের চাপে এই মিডফিল্ডারকে নিতে বাধ্য হয়েছেন হামজা সমিতদের বস। জাতীয় দলের দরজা খুলে গেছে আর এক তরুণ ফুটবলার মুর্শেদ আলীরও। ইনজুরিতে রহমত মিয়া ও মোহাম্মদ ইব্রাহিম ছিটকে যাওয়ায় নেপাল ও ভারত ম্যাচের স্কোয়াডে জায়গা মিলেছে দুজনের। হাসান সজীবের রিপোর্ট।
একদিন আগেও কেউ হয়তো ভাবতে পারেনি জাতীয় দলে ডাক পাবেন কিউবা মিচেল, কেননা কোচ হাভিয়ের কাবরেরার গুডবুকেই তো ছিলেন না ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার। নিশ্চয়ই মনে আছে কি বলেছিলেন এই স্প্যানিয়ার্ড। কিউবা একজন ট্যালেন্টেড খেলোয়াড়, আমি শিওর ওর জাতীয় দলে আসার সময় আসবে, কিন্তু এখন সেই সময় নয়। বসুন্ধরার হয়ে আরো কিছু সময় কাটানোর পর হয়তো ওর ডাক পড়বে, ও ভবিষ্যতে জাতীয় দলের হয়ে খেলবে 100%। রাতারাতি তো আর গেম টাইম পাননি কিউবা, তাহলে কোন জাদু বলে কাবরেরার হৃদয়ে জায়গা করে নিলেন এই তরুণ ফুটবলার? এমন প্রশ্নে গা বাঁচিয়ে খেললেন হেড কোচ। দলে ইনজুরির সমস্যা আর ম্যানেজমেন্টের কলেই কিউবাকে নেয়া। আমরা আশা করেছিলাম কিউবা আরো বেশি গেম টাইম পাবে, তাই আগে ওকে ডাকা হয়নি। কিন্তু প্র্যাকটিস ম্যাচে ইব্রাহিম ও রহমত চোট পাওয়ায় আমরা ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করি কাকে নেওয়া যায়। সেখানে বেস্ট অপশন কিউবাকে মনে হয়েছে। এটা কিউবার জন্য দারুণ সুযোগ নিজেকে প্রমাণ করার। আকার ইঙ্গিতে হেড কোচ যেন বোঝাতে চাইলেন ন্যাশনাল টিমে চলে না কিউবা, কিন্তু দর্শকের তুমুল চাহিদা, আবার গুঞ্জন আছে নেপাল ও ভারত ম্যাচ নিয়ে আগ্রহ কমেছে ফুটবল প্রেমীদের, তাই কলটা আসে ম্যানেজমেন্টের তরফ থেকেই। কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও সামাল দিতে হচ্ছে স্প্যানিশ কোচের, কারণ কাবরেরার ওপর যে বাফুফে ম্যানেজমেন্ট বিরক্ত সেটা আর রাগঢাক রাখা হচ্ছে না। তার কারণ অবশ্য একটা নয়, এর আগে ফাহমিদুল ইসলামকেও ফিট মনে করেননি কোচ, যদিও পরে জাতীয় দলে এসে নিজের জায়গা পাকা করেন ম্যাচ পারফরমেন্স দিয়ে। কোচের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন তার সিদ্ধান্ত সঠিক ছিল না। শুধু ফাহমিদুলই নয়, প্রশ্ন আছে কোচের কৌশল নিয়েও। আর সবচেয়ে বড় বিষয়, দলে হামজা, সমিত সোমদের মতো তারকা থাকার পরও বাংলাদেশকে ভালো ফলাফল এনে দিতে পারেননি জামাল ভুঁইয়াদের হেড কোচ। যদিও আপাতত আর টেনশন নাই কাবরেরার, কানাঘুষা চলছে, বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় চাপ নিচ্ছেন না এই স্প্যানিয়ার্ড। তবে বসের কি হলো না হলো সেটা নিয়ে ভাবতে বসছে না ফুটবলাররা। ভারত বধে কিউবার ইনক্লুশন দলে বাড়িয়েছে শক্তি, বিশ্বাস সিনিয়র ক্যাম্পেইনার তপু বর্মনের। তার অন্তর্ভুক্তিতে আমার কাছে মনে হয় দলের জন্য আরেকটু স্ট্রং, যেটা আমরা বলি যে বুস্ট আপ হয়েছে, এবং ডেফিনেটলি একটা পজিটিভ ব্যাপার আমি মনে করি, কারণ সামনে আমাদের আসলে ইন্ডিয়া ম্যাচটা অনেক বিগ ম্যাচ, তো ডেফিনেটলি এটা আমাদের দলের জন্য খুবই পজিটিভ ব্যাপার। ঘরোয়া লিগে কিউবা মিচেল খুব একটা গেম টাইম পাননি, সেই কিউবাই আবার জায়গা করে নিয়েছেন জাতীয় দলের ক্যাম্পে। এখন প্রশ্ন উঠছে, কোচকে অনেকটা বাধ্য হয়ে কিউবাকে দলে নিয়েছেন নিজের গা বাঁচাতে। একদিকে চলছে কিউবা মিচেলকে কেন জাতীয় দলে নেওয়া হচ্ছিল না সেই আন্দোলন, এবং আরেকদিকে হাভিয়ের কাবরেরার পদত্যাগ। তাহলে কি সব কিছুই অনেকটা চাপে করা হলো? কিউবা মিচেল জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন, শেষ পর্যন্ত ম্যাচের সময় পাবেন কিনা সেটা এখন বড় বিষয়। হাসান সজীব, ৭১, ঢাকা। এ ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।